প্রেস ফ্রেটার্নিটি, সবাইকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আহত আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস মিট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতির নির্দেশ অনুসারে হচ্ছে। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি 2014 সালে দিল্লির মসনদে বসার পর সারা দেশব্যাপী একের পর এক দুর্নীতির খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে পৌঁছচ্ছে। দুর্ভাগ্যবশত ন্যাশনাল গদি মিডিয়া এই তথ্যাদি প্রকাশ করছে না, সম্প্রসারণ করছে না, যার প্রেক্ষিতে বিশাল অংশের মানুষ যারা ন্যাশনাল টিভি গুলোর দিকে চোখ রাখেন কিংবা ন্যাশনাল নিউজ পেপারের দিকে চোখ রাখেন, তাদের কাছে এই দুর্নীতির খবরগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সিনোনিম যদি থেকে থাকে সেটা হবে দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত। আজকের এই সাংবাদিক সম্মেলন আমি ওই নোটবন্দির কথা উল্লেখ করতে যাচ্ছি না, নোটবন্দি স্ক্যামের কথা উল্লেখ করছি না, পিএম কেয়ার ফান্ডের কথা উল্লেখ করছি না, স্কিল ইন্ডিয়া স্ক্যামের কথা বলছি না, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর নামে যে কমিশন বাণিজ্য সারা দেশব্যাপী হচ্ছে সে ব্যাপারেও এখানে বলছি না, ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ দুয়ারকা এক্সপ্রেসওয়ে নিয়ে যে ব্যাপক দুর্নীতি সে ব্যাপারেও এখানে উল্লেখ করছি না, পেপার লিক স্ক্যামের ব্যাপারে উল্লেখ করছি না, আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার যে স্ক্যাম সে ব্যাপারে উল্লেখ করছি না, ইলেকট্রনিক বন্ড স্ক্যাম উল্লেখ করছি না, বিফ এক্সপোর্ট কোম্পানি থেকে যে চাঁদা আদায় করা সেটা নিয়ে উল্লেখ করছি না, ইলেকশনের জালিয়াতি কিংবা করাপশন নিয়ে কথা বলছি না, এসআইএন নিয়ে করাপশন নিয়ে কথা বলছি না, ব্যাংক জালিয়াতি স্ক্যাম নিয়ে কথা বলছি না, ভ্যাপম স্ক্যাম নিয়ে কথা বলছি না, পিএনবি স্ক্যাম নিয়ে কথা বলছি না, এবিজি শিপইয়ার্ড ফ্রড নিয়ে কথা বলছি না, এনপিএ ব্যাংক রাইট অফস নিয়ে কথা বলছি না, রাফেল ডিল নিয়ে বলছি না, পেগাসাস প্রজেক্ট নিয়ে বলছি না, আয়ুষ্মান ভারত নিয়ে বলছি না, জল জঙ্গল জমিন এই আদানি আম্বানিদের যে পাইয়ে দিচ্ছে সে ব্যাপারে উল্লেখ করছি না। আজকে শুধু এই দেশের মানুষের যে আস্থা বিশ্বাস এর উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি ও তার ফ্রিঞ্জ যে সংগঠনগুলো রয়েছে আরএসএস, বিএইচপি, বজরং দল, এদের কার্যকলাপ যে কোন জায়গায় এসে ঠেকেছে সে ব্যাপারে কিছু তথ্যাদি আপনাদের কাছে উল্লেখ করছি। আমি অনুরোধ করব যারা একটু ধৈর্য সহকারে শুনবেন, চট করে স্ক্রোল করবেন না, এটা আপনাদের জানার দরকার রয়েছে। আর অন্ধ ভক্তদের আজকের এই প্রেস মিটের পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে মোদি ভক্ত হিসাবে থাকবে না রাম ভক্ত হিসাবে থাকবে। জানি এটা একটা কঠিন সমস্যার মধ্যে আমি ঠেলে দিয়েছি আপনাদের, কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনের ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তাও আমাদের কাছে যা তথ্যাদি এসছে সেগুলো আমরা খোলাসা করতে চাইছি। কাজে সিদ্ধান্তটা কঠিন। সারা দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, আমি আশিস বাবু, আপনারা যারা সাংবাদিকতা করেন, আমরা ঈশ্বর বিশ্বাসী,
যারা হিন্দু ধর্মের সাথে জড়িত রয়েছে, সনাতনী ধর্মের সাথে যারা জড়িত রয়েছে, শো অফ করার ব্যাপার না। রামকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, বিশ্বাস করি। কোন স্থানে রয়েছে হৃদয়ে, এটা আপনারা যারা শুনছেন, দেখছেন, আমরা সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানি। রাম ভগবানকে নিয়ে যারা দুর্নীতি করতে পিছপা হন না, তাদেরকে কি বলবেন আপনারা? এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পর নরেন্দ্র মোদী সাহেব শিলান্যাস করলেন, মোদী সাহেব ভূমি পূজা করলেন, রাম মন্দির শঙ্করাচার্যদের বাদ দিয়ে উনি নিজে উদ্বোধন করলেন, শঙ্করাচার্যদের বাদ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। এত বড় দুর্নীতি হয়ে গেল, মানুষের যে অনুদান, সাবস্ক্রিপশন, চাঁদা, শুধু টাকাই নয়, সোনা রূপোর বাটগুলো, ব্রিক্স গুলো, ডায়মন্ডের হারগুলো, রামের পাদুকা, এই সমস্ত কিছু মানুষ, এবং সাউথ ইন্ডিয়ান, আপনারা জানেন সাউথ ইন্ডিয়ান যে তাদের রীতি অনুসারে তারা যখন রাম মন্দিরে এসছেন, তারা তাদের শরীরে যে জিনিসগুলো পরা থাকে, হার হলে হার, সীতাহার হলে, আঙ্গুটি হলে, হীরা হলে, সমস্ত কিছু খুলে তারা অর্পণ করে দিয়ে আসেন রামের নামে। এটা হচ্ছে তাদের সিস্টেম। আর বিশাল পরিমাণ এই সমস্ত জিনিসপত্র দান করলেন মানুষ, টাকা, অর্থ, কড়ি, সোনা, দানা, রূপো, হিরে, সবকিছু করলেন। কোনো কিছুর অ্যাকাউন্টেন্সি নেই, সব লুটে ফুটে নিয়ে গেছে। আমি আপনাদের ধারাবাহিক কয়েকটা কথা এখানে উল্লেখ করতে চাইছি। ফেব্রুয়ারির 5 তারিখ 2020 সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক একটা ট্রাস্ট গঠন করা হয়, এবং সুপ্রিম কোর্টের নভেম্বর 9, 2019 ভার্ডিক্টের প্রেক্ষিতে ফেব্রুয়ারির 5 তারিখ 2020 একটা ট্রাস্ট গঠন করা হয়। পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সাহেব এই ট্রাস্ট গঠনের উল্লেখ করেন, এবং অমিত শাহজি এই ট্রাস্টের মেম্বাররা কারা কারা 15 জনের মধ্যে 12 জনের নাম উনি ঘোষণা করলেন। সাতাশে নভেম্বর 2021 রামের মূর্তির কাছে গিয়ে বললেন উনি সারা জীবন করাপশনের বিরুদ্ধে লড়াই করবেন, প্রাণ যায় পর বচন না যায়, প্রতিজ্ঞাবদ্ধ হলেন। প্রাণ প্রতিষ্ঠা উৎসবে 60 কেজি রূপো বার, 60 মানে 60 কেজি রূপোর বার রামলালার সামনে অর্পণ করা হলো, যেগুলো আজকে কোনো হদিশ নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন 2025 প্রারম্ভে কুম্ভ মেলা হয়, কোটি কোটি মানুষ এখানে যান প্রতিদিন। 15-20 লাখ টাকার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। এই মার্চ মাসের 2026 মার্চ মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রিপোর্ট করা হলো এই ট্রাস্টির কাছে, চম্পত রায়দের কাছে, যে এখানে কাউন্টিং স্টাফদের তোমরা চেঞ্জ করো,
এখানে কিছু আমরা ফিশি কিছু দুর্নীতি হচ্ছে আমরা খবর পাচ্ছি। মার্চ মাসের 5 তারিখ, জুন মাসের 5 তারিখ, এটা ইম্পর্টেন্ট ডেট। জুন মাসের 5 তারিখ চম্পত রায় পুলিশকে নিয়ে অবিনাশ শুক্লার বাড়িতে যান এবং ওখান থেকে 84 লক্ষ টাকা উদ্ধার করেন। কোনো এফআইআর চম্পত রায় ট্রাস্টের তরফ থেকে কোনো এফআইআর করা হয়নি। কবে এটা? জুন মাসের 5 তারিখ। এটা যখন হুইসপারিং ক্যাম্পেইন চলছিল, অখিলেশ যাদব তখন একটা স্টেটমেন্ট দিয়ে বললেন যে करोड़ों का घोटाला हो रहा है, जांच करवाई। তাহলে 5 তারিখ থেকে শুরু, জুন মাসের 5 তারিখ। এফআইআরটা কবে হলো? 26 তারিখ। মানে আফটার এ স্প্যান অফ 21 ডেজ একজন ট্রাস্টি মেম্বার গিয়ে এফআইআর করলেন। এই 21 দিন চম্পত রায়েরা, এই ট্রাস্টির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারাররা, অন্যান্য মেম্বাররা স্কোপ দিলেন লুটেরাদের, ডাকাতদের, চোরদের, যে যা যা চুরি করেছে এগুলো সব সরিয়ে ফেল। স্কোপ দিলেন যাতে করে কোনো এজাহার করা হয়নি। এজাহার বিলম্বের 21 দিন গ্যাপ মানে হচ্ছে ট্রাই টু হাসা। এবং এই 26 তারিখ যে এজাহার করা হলো, মাত্র 8 জনের নামে এজাহার, কোন সিনিয়র অফিসিয়াল কিংবা ট্রাস্টি মেম্বারের নামে কোনো এজাহার নেই। জুন মাসের 29 তারিখ, এই আজকে তো হচ্ছে 30 তারিখ, গতকালকে সুপ্রিম কোর্টে একটা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা, যে সিটকে দিয়ে না, সিট কারা, 2 জন আইএএস 1 জন আইপিএস কে দিয়ে একটি সিট গঠন করা হয়েছে এবং তারা রিপোর্ট করবে কাকে? এডিশনাল চিফ সেক্রেটারিকে, যিনি বাই ভার্চু অফ হিজ পোস্ট হি ইজ অলসো মেম্বার অফ দ্য ট্রাস্টি। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের মামলা করা হলো। সুপ্রিম কোর্ট বলছে শুনবো, এত চটজলদি আমরা শুনবো না। স্বাভাবিক, বুঝতে পারছি সুপ্রিম কোর্টের জাজরা আইনমন্ত্রীর সাথে লন্ডনে গিয়ে ব্যাডমিন্টন খেলে এসছেন, তো স্বাভাবিকভাবে হয়তোবা শরীরে ব্যথা আছে, তাই ওনারা এখন এই একটা পিআইএল সংক্রান্ত মামলা, যেটা আমাদের প্রত্যেকটি ভারতীয়দের অর্থের উপর অর্থ লুটপাট করা হয়েছে। আমি ওয়ারিড, আমার ত্রিপুরার তরফ থেকে প্রত্যেকটি নাগরিক যারা চাঁদা দিয়েছেন, সাবস্ক্রিপশন দিয়েছেন রাম মন্দির গড়ার ক্ষেত্রে, আমরাও চাই এই হিসেবটা, আমার টাকাটা সঠিকভাবে গিয়ে কাজে লেগেছে কিনা। যারা সোনা দানা হিরে দিয়েছেন তারাও চাইছে যে আমাদের এটা কোথায়, জানতে আগ্রহী। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না, আমরা শুনবো না। ওই তাদের টায়ার্ডনেসের প্রেক্ষিতে হয়তোবা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যারা স্লোগান দিলেন রামকো জো লায়া উসকো জিতাইয়ে, और जो राम को अभी लूटा, আমাদের রাস্তাকে যারা অসম্মান করেছেন, আমার বিশ্বাসকে যারা অপমান করেছেন, নরেন্দ্র মোদী চুপটি মেরে বসে রয়েছেন এবং উনি সিসেলেসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন। এখন স্বাভাবিকভাবেই, শুধু এটা না, আপনারা জানেন এই যে রাম মন্দির গড়ার ক্ষেত্রে ট্রাস্ট ফরমেশনের আগে সারা দেশ থেকে 1400 কোটি টাকা কালেকশন করা হয়েছে রাম মন্দির নির্মাণ করার ক্ষেত্রে। এবং রাম মন্দিরকে কেন্দ্র করে ওখানের যে ল্যান্ড,
2 কোটি টাকা ল্যান্ড কিনে ট্রাস্টের কাছে বিক্রি করছে 28 কোটি 32 কোটি উঁচু দরে। এই রাম মন্দিরকে নিয়ে বিশাল বড় স্ক্যাম একদম শুরুয়াত থেকে, এবং এরা করেছে আরএসএস বিএচপির কিছু নেতৃত্ব। আমরা ডে 1 থেকে বলে আসছি কংগ্রেস যে এই যে ঘোটালাগুলো, জমিন কেনার সময় ঘোটালা, মন্দির বানানোর সময় ঘোটালা, পুরোহিত চিহ্নিত করার সময় ইন্টারভিউর মাধ্যমে ঘোটালা, এখন চাঁদা সাবস্ক্রিপশন নিয়ে ঘোটালা, কংগ্রেস এই সম্পর্কে বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, ট্রাস্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, কোনো হেলদোল নেই। কংগ্রেস আজকে ডিমান্ড করছে ইমিডিয়েটলি এই সিট একটা প্রশাসনে, যে প্রশাসনের লোক এই ট্রাস্টি মেম্বার না করে সুপ্রিম কোর্ট দ্বারা মনিটর একটা ইনভেস্টিগেশন যেন করানো হয় অনন্ত বিলম্বে। অ্যারেস্ট অল অ্যাকিউজড। এই যে এজাহার যে করা হলো 26 তারিখ, চম্পত রায় রেজিগনেশন দিয়েছেন, কিন্তু এজাহারের নাম নেই। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন চম্পত রায়কে গতকাল, কিন্তু এজাহারে তার ওনার নাম নেই। কাজে এই এন্টায়ার যারা এর সাথে জড়িত, আপনারা কি ভাবেন কিছু ক্লার্ক, কিছু ড্রাইভার, এরা সিসি ক্যামেরা ফুটেজ বন্ধ করে দিয়েছে, ফুটেজ মুছে দিয়েছে, অফ করে দিয়েছে, এবং বিগত 40 দিনে 70 বার চুরির কিছু কিছু জিনিস গত 40 দিনে, আমি আগেরগুলো ভুলে গেলাম, ওইগুলো ফুটেজ হয়তো বা আমি জানি না, এটা সিবিআই এনকোয়ারি করলেই পাবে, হয়তো বা রিকভার করা যাবে কিনা 2025-এর কুম্ভ মেলার। আমি জাস্ট গত 40 দিনের 70টা চুরির ঘটনা সংঘটিত হয়েছে রাম মন্দিরের এই আমাদের চাঁদা এবং ডোনেশন সাবস্ক্রিপশন নিয়ে। এর আগের গুলো তো ছেড়েই দিলাম। তো এটা সিট কিভাবে উদ্ধার করবেন? তাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব? কেন কন্ট্রোলার অডিটর জেনারেলকে অডিট করানো হবে না? কেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন করানো হবে না? কেন এই যে ট্রাস্ট, এটাকে ডিসলভ করা হবে না, ব্যান করা হবে না? কেন এই 1400 কোটি টাকা, যেগুলো আগে বললাম যে মন্দির নির্মাণের আগে, ট্রাস্ট গঠনের আগে যেটা কালেকশন করা হয়েছে, সেগুলো কেন তদন্তের মধ্যে আনা হবে না? 1250 কালা শ্রীরাম স্টোনস মিসিং, সোনার আইডল মিসিং, গোল্ড এন্ড সিলভার জুয়েলারি, তাদের কোনো রেকর্ড নেই। ভগবান রামের নেকলেস, চরণ পাদুকা মিসিং, উদ্ধারের কোনো ঘটনা আমরা এখনো দেখতে পাইনি। যা অভিযোগ, তাদের অভিযোগ এখন যে 200 কোটি টাকার চাঁদা মেরে দিয়েছে, এগুলো ছাড়া সোনা দানা, রূপোর বাটটাট, সোনার বাট ছাড়া 200 কোটি টাকা, এটা আরো বেশি। আমি জাস্ট যদি 200 কোটি টাকাও ধরি, মাল্টি করোড় স্ক্যাম, এটা সিট দিয়ে উদ্ধার হবে? সিট ইজ কনফাইন্ড উইথিন দ্যাট টেরিটরি অফ ইন্ডিয়া। সিট এখন মনে করেন এই যে সোনা দানা, হীরা বাট, রূপোর বাট, সোনার বাট, এগুলো সোনার ইট, রূপোর ইট, হীরার নেকলেস, এগুলো উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ আছেন। তো সিট তো উত্তরপ্রদেশের বাইরে কোনো তদন্তের
কোনো হাত দিতে পারবেন না। এই ইতিমধ্যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি স্ক্যাম হয়েছে তার একটা আমি বিবরণ দিচ্ছি। 1400 কোটি টাকা যে আমাদের অনুদান সেটার স্ক্যাম, রামশিলা যেগুলো বললাম তার স্ক্যাম, লোকাল কালেকশন 2019-এর আগে তার স্ক্যাম, 2021-এর ইনফ্লেটেড ল্যান্ড ডিলস, যে দর বাড়িয়ে যে জমি ক্রয় করা হয়েছে তার একটা স্ক্যাম, মাল্টি করোড় প্রসাদ স্ক্যাম। এই ঘটনাগুলোর জন্য সেন্ট্রাল সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী কাদের আড়াল করতে চাইছে। শুধু কি নোট আর ভোট, শুধু নোট আর ভোট দিয়ে ভোটের রাজনীতি করে বেড়াচ্ছে। এই রাজ্যের যারা বিজেপি করেন কত উৎসাহ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে আমাদের চাঁদাগুলো মেরে দেবে, এই টাকাগুলো মেরে দেবে। ঘৃণা বর্ষাবেন না। যারা বিজেপি করেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ঘৃণা বর্ষাবেন না? তারপর নরেন্দ্র মোদীদের মুখে জয় শ্রীরাম শব্দটা মানায়? এরা রামকে বিক্রি করছে। বললাম তো, নোট আর ভোট এটা হচ্ছে সর্বস্ব এই দলের বর্তমানে। কি উত্তর দেবেন বলুন না? আপনারা যারা দেখছেন শুনছেন কমেন্টে ঘৃণা বর্ষা, নিন্দা জানান। আমি বিজেপি বন্ধুদের কাছে বলবো, নিন্দা জানান। মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে এবং ভিএচপির বিরুদ্ধে ঘৃণা বর্ষা। ছড়িয়ে দিন এটাকে। এত বড় জালিয়াতি আমাদের বিশ্বাস আস্থা রামকে নিয়ে, ভগবান রামকে নিয়ে। কি বার্তাটা কি যাচ্ছে আমাদের সনাতনী ধর্মের বিষয়ে? দেশ বিদেশে কি বার্তা যাচ্ছে বলুন না? ইকুয়ালি সব অন্যান্য ধর্ম যারা বিশ্বাস করে, মোহাম্মডান বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিজম বলুন, জৈনিজম, সবাই এই ঘটনার ঈশ্বরকে নিয়ে, যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, সর্বধর্মের প্রতি আমাদের সম্মান আমরা জানাই, তারাও তো ঘৃণা করছে আমাদের। দেখো সনাতন ধর্মের এটাই হচ্ছে আসল নরেন্দ্র মোদীদের জামানাতে। কি উত্তর দেবেন? विदेशी के लिए की खुद से कि भगवान को भी नहीं छोड़ा, आम जनता को तो लूट लिया, गरीब का लूट लिया, अभी तो भगवान को भी नहीं छोड़ रहे हो। इनको सिर्फ पैसा से और वोट से मतलब है। এই যে আমাদের আস্থা বিশ্বাস এত বড় অপমান, এত বড় অপমাননা, যে রামকেও ছেড়ে কথা বলছে না। আমি অনুরোধ করবো ত্রিপুরার জনগণকে, ভারতবর্ষের জনগণকে, ঘৃণা বর্ষান এদের বিরুদ্ধে, নিন্দার ঝড় বইয়ে দিন, সর্বত্র সর্বত্র তাদেরকে প্রত্যাখ্যান করুন। যারা রামকে নিয়ে এত বড় জালিয়াতি করতে পারে, এটা আপনি তো নগণ্য, বিজেপি কর্মী তোমরা নগণ্য, কিছুই না, ইউজ এন্ড থ্রো। কংগ্রেস এই সবটা, কংগ্রেস দল এই রাম মন্দির কে কেন্দ্র করে, রামকে নিয়ে এই যে লুটতরা জবাতে এতদিন চলে আসছে,
তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মনিটর একটা ইনভেস্টিগেশন আমরা চাইছি, এবং শুধু চুনোপুটি কিছু লোকদের, ড্রাইভার ক্লার্কদের দিয়ে না, বড় মাথা ছাড়া এত বড় সাহস নেই। এদের রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি আমরা। বুকলব দেব ইনি তো বলে চম্পাধ্যায় তো বলেছেন, আরে নরেন্দ্র মোদী বিষ্ণু কা অবতার হ্যায়। এই চম্পাধ্যায় খুব স্নেহধন্য নরেন্দ্র মোদীর। এই এদের সম্মিলিত প্রচেষ্টায় এত বড় একটা কাণ্ড কারখানা ঘটে গেল। অবাধে লুটতরাজ সর্বত্র চলছে, কমিশন বাণিজ্য সর্বত্র চলছে, দেশটাকে পুরো বিক্রি করে দিয়েছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা যাদের স্লোগান ছিল, সর্বত্র আজকে দুর্নীতি চেয়ে গেছে। मैं চৌকিদার मैं भी চৌকিদার, সবাই ওই মোবাইলে ডিপিতে ছিল, সব চৌকিদার अब चोर बन गए। प्रधान चौकीदार से लेकर सब चौकीदार अब चोर बन चुका है, जो भगवान को भी नहीं छोड़ा। आई लिव इट टू द, আমি আজকে ছাড়ছি আপনাদের আম জনতার বিচার করার জন্য। কংগ্রেস দল এই জিনিসটা আম জনতার দরবারে আনলো। আমার এটুকু বক্তব্য, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি উনি ওনার বক্তব্য রাখবেন। মাননীয় সিডব্লিউসি স্পেশাল ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ জানাই। অযোধ্যায় কি হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে উনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমরা এতকাল শুনে আসছি যে ভারতীয় জনতা পার্টি তারা মানুষের ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এটা হরণ করে, দপ্তরে দপ্তরে দুর্নীতি করে। এখন দেখছি রামের নামেও লুট শুরু হয়েছে। এই যে মানুষের আস্থার জায়গা, মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় স্থল, এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দির, এই মন্দিরগুলির প্রতি দেশের সনাতন ধর্মী বলে যারা নিজেদের দাবি করেন, যাদের আস্থা জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই জয় শ্রীরাম আজকে তাদের কাছে শোষিত জয় শ্রীরাম আজকে লুটের একটা উৎস হিসাবে মানুষের কাছে জনসম্মুখে উপস্থিত করা হয়েছে। কত হাজার কোটি টাকা হবে এটা হয়তো তদন্ত সাপেক্ষে নির্ণয় করলে বোঝা যাবে, কিন্তু এর থেকে পরিষ্কার এই যে ভারতীয় জনতা পার্টি তহবিল স্ফীত হয় বা রাজ্যে রাজ্যে এমপি কিনা, এমএলএ কিনা, রাজ্য সরকার ভেঙে দেওয়া, রাজ্যগুলিকে নানাভাবে এই অর্থ বলে বলিয়ান হয়ে সাংবিধানিক ক্ষমতা হরণ করা, গণতান্ত্রিক বা যে ধ্যান ধারণা নিয়ে মানুষ যাদেরকে নির্বাচিত করেন, এই নির্বাচিত প্রতিনিধিদের পকেটস্থ করার ক্ষেত্রে এই ধরনের অর্থ, যে অর্থ আজকে নানা উপায়ে সাধারণ মানুষের অনুদানের মধ্য দিয়ে মন্দিরগুলিতে যারা দান করে আসছেন, এই দানের অর্থ আজকে নানাভাবে তারা অপব্যবহার করে চলেছে। আমি আমাদের রাজ্যেও দেখি যারা ধর্মীয় স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে মন্দির পরিচালনের ক্ষেত্রে একটা সিংহভাগ মন্দিরগুলিকে করায়ত্ত করে রেখেছে। আজকে সন্দেহের উদ্রেক হচ্ছে, কারণ নানা সময়ে নানা কথা হয়েছে। এই যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, একটা 51 পীঠের একমাত্র পীঠ আমাদের রাজ্যে, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন, এখানে তারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করেন।
বা এই রাজ্যে পর্যটকরা এসে বিভিন্ন মন্দিরে যান, আজকে মন্দিরগুলিকে তারা করায়ত্ত করেছে। এই যে বিভিন্ন করিডোর নির্মাণ, বিশ্বনাথ করিডোর, মহাকাল করিডোর, ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই যে পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে তারা নানা উন্নয়নমূলক কাজ করছে, প্রতিটা উন্নয়নমূলক কাজের পেছনে একটা দুর্নীতির অভিযোগ সব জায়গা থেকে উঠে আসছে। এই ত্রিপুরেশ্বরী মন্দিরের বাইরে নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। এই মন্দির নির্মাণকালে যখন একটা বড় সংখ্যক দোকানীদের এখান থেকে উচ্ছেদ করা হয়, ওই দোকানিরা প্রতিবাদ করেছে, মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু আজও দোকানিরা তাদের স্বস্থানে ফিরে আসতে পারে। এবং এই দোকানদারগুলিকে তাদেরকে পুনর্বাসনের নামে এই মন্দির তহবিল থেকে একটা বড় অংশ টাকা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অস্থায়ী দোকান তৈরি নির্মাণের নামে এই টাকাটা এই রাজ্য সরকারের একটা দপ্তর থেকে সেখানে খরচা করা হয়েছে। এটা লোন হিসাবে ছিল, কিন্তু ওই লোন আজও ফেরত যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মন্দির নির্মাণ কাজ, মন্দিরের উন্নয়নের নামে একটা বড় ধরনের ঘোটালা চলছে, লুটপাট চলছে, রামের নামে ঘোটালা। আজকে এটা যখন প্রকাশ্যে বেরিয়ে এসছে, অবাক করার মতো ঘটনা। যারা রামকে নিয়ে এত গর্বিত বোধ করত, যারা রামকে নিয়ে এসছে বলে দাবি করেছে, ভোট চেয়েছে, যারা ট্রাস্টি বোর্ড গঠন করার কথা সংসদে দাঁড়িয়ে সগর্বে ঘোষণা দিয়েছে, আজকে ওই লোকগুলি কিন্তু কথা বলছে নিঃস্ব, তাদের কোনো বক্তব্য নেই। এতে করে পরিষ্কার এই যে বিজেপি দল, যারা নিজেদের সনাতনী বলে বলেন, যারা ওই বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে ভারত সংস্কৃতি পরিষদকে দিয়ে বিভিন্ন মন্দির সংস্কার করেন, মন্দিরের কাজে যারা নিজেদেরকে অন্তর্নিহিত করেছেন বলে যারা ঘোষণা দিয়ে থাকেন, আজকে দেখা যাচ্ছে তার পেছনে একটা বড় ইন্টারেস্ট জড়িত, একটা বড় আর্থিক নয়ছয় জড়িত হয়ে আছে। আর্থিক লেনদেন আজকে এখানে একটা বড় ভূমিকা পালন করছে বিজেপিকে জনসম্মুখে সনাতনী হিসাবে প্রচার করার জন্য। বাস্তবতা যেটা এই রাজ্যের মানুষ সহ এই দেশের মানুষ তারা পরিলক্ষিত করছে যে মন্দির সংস্কৃতিতে আজকে যে বিজেপি দল নতুন সংস্কৃতি যেটা নিয়ে এসছে, তার বিরুদ্ধে দেশের মানুষকে প্রতিবাদী হতে হবে। এবং যারা একসময় বলেছিল যে রাম মন্দির নির্মাণ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কংগ্রেস যাচ্ছে না, কংগ্রেস যেতে চাইছে। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে এক প্রতিনিধি দল অজয় রায়, যিনি উত্তরপ্রদেশের জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি এবং অযোধ্যার নির্বাচিত প্রতিনিধি এমপি, সেখানে আজকে সদল বলে যেতে চেয়েছেন, কিন্তু অজয় রায়কে সেখানে যেতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। তাকে হাউস অ্যারেস্ট করে তার হোটেলে তাকে আটকে দেওয়া হয়েছে। কোনো প্রতিনিধিকে সেখানে অ্যালাউ করা হচ্ছে না। কিসের ইঙ্গিত বহন করছে? কেন সেখানে যেতে পারবে না? আজকে যখন রামকে নিয়ে দুর্নীতি হয়েছে, ঘোটালো হয়েছে, সেখানে কেন আজকে যেতে দেওয়া হচ্ছে না? আমাদের মিডিয়া বন্ধুদেরও সেখানে অ্যালাউ করা হচ্ছে না, কারণ ঘোটালার্থে সমস্ত কিছু বেরিয়ে পড়তে পারে। আজকে বড় বড় রাঘব বোয়ালরা তারা চিন্তিত, তারা সেখানে ব্যারিকেড তৈরি করেছে। তাই আমি মনে করি যে ভারতবর্ষের জনগণকে এই বিষয় নিয়ে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আমরা আমাদের রাজ্যে আমরা জানি এই মন্দির সংস্কৃতিকে যারা পাল্টে দিতে চাইছে, যারা অপসংস্কৃতির মাধ্যমে মন্দিরগুলির অপব্যবহার করছে এবং মন্দিরের যে অর্থ, এই অর্থ লোপাটে যারা যুক্ত, তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদী হয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। এটা চলবে, এটা আমাদের রাজ্যে আমরা যতক্ষণ না অবধি এই সাধারণ মানুষের অর্থে, কারণ এই রাজ্যের বহু প্রান্ত থেকে অনেকেই ইট বহন করে নিয়ে গেছেন, চাঁদা দিয়েছেন, এই রাজ্যের বহু মানুষ এই মন্দির নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। আজকে আমরা তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এটা চেয়েছিলেন? অযোধ্যা নিয়ে এই ধরনের ঘোটালা, এই ধরনের
দানের সম্পত্তির অপব্যবহার, আর একটা রাজনৈতিক দল সেখানে রাজনীতির নামে যে ভণ্ডামি শুরু করেছে, তার বিরুদ্ধে মানুষকে রাস্তায় নেমে গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে যেমন এই অনুরোধ রাখছি, আমরা দেশের সমস্ত অংশের মানুষের সঙ্গে আজকে সহমত পোষণ করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং শাসক বিজেপি দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সকলের এই যে নিশ্চুপ থাকা, তার জন্য আমরা তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করছি। ধন্যবাদ। আপনাদের কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, কম। বিজেপি আরএসএস এর পক্ষে এখনো এই ঘটনায় কোনো আধিকারিক প্রতিক্রিয়া আসে, কিন্তু বিজেপির কিছু নেতৃত্বের বক্তব্য বিভিন্ন রকম বক্তব্য আছে, এবং দুটো বক্তব্য উল্লেখ করে একটা হচ্ছে হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করেছে, আর ওই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কংগ্রেস রাম মন্দিরের প্রতিষ্ঠা বা এই যে অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করে, তাহলে কংগ্রেসের তরফে কেন এই নিয়ে আওয়াজ করা হচ্ছে? এই দুটো প্রতিক্রিয়া কি দেওয়া? অত্যন্ত সংবেদনশীল। হিন্দুর টাকা হিন্দুরা চুরি করেছে, চুরি করাটা অ্যাডমিট করে নিচ্ছে, মানে চুরি হয়েছে, আমরা এটাই চাইছিলাম। দ্বিতীয়ত হয়েছে, কংগ্রেস দল বরাবর সর্বধর্মের বিশ্বাসী। কংগ্রেস দল হিন্দু ধর্মের দেবদেবীদের প্রতি যেমন আস্থা প্রকাশ করে, সমস্ত ধর্মের তাদের যে ধর্মীয় বিশ্বাস, তাদের যে ধর্মীয় পূজা অর্চনা রীতিনীতি সবকিছুর প্রতি সমানভাবে সহানুভূতিশীল এবং মর্যাদার সঙ্গে সেটাকে কংগ্রেস দল সেটাকে স্বীকার করে। বিজেপি দল যখন রাম মন্দিরকে কেন্দ্র করে রামের এই প্রতিষ্ঠা নিয়ে যখন তারা রাজনীতি শুরু করেছে, রাজনৈতিকভাবে প্রতিবাদ করে, রাজনৈতিকভাবে এই বিষয়গুলিকে সেখানে যখন তারা প্রতিষ্ঠিত করতে চাইছে, তার প্রতিবাদে কংগ্রেস দল এর থেকে দূরে সরেছে। তার মানে এই নয় যে তার রামের প্রতি আমাদের আস্থার কোথাও অভাব আছে। রাম পূজনের ক্ষেত্রে কংগ্রেস দল কখনো কোনো ধরনের অনীহা দেখিয়েছে এটা নয়। যারা এই বিষয়গুলি নিয়ে রাজনীতি করেছে, ঘৃণ্য রাজনীতি করেছে, তার প্রতিবাদ কংগ্রেস দল করেছে। এখন যে বিষয়টা এসছে, আমাদের অধিকার আছে কিনা, আপনি তো কিছুদিন আগে দেখেছেন কংগ্রেসের এই ইন্ডিয়া জোটের একজন শরিক শিবসেনার উদ্ধব গোষ্ঠী, উদ্ধব ঠাকরে নিজে বলেছে যে আমি 1 কোটি টাকা পাঠিয়েছি এবং আমি কিছু রোপার বাটও পাঠিয়েছি, রাম মন্দির নির্মাণে তার অংশগ্রহণ ছিল। তাহলে কি তার জানার অধিকার নাই যে তার দিয়ে দানকৃত অর্থ, এই অর্থ এটা কোথায় গেল? এটা সারা দেশের মানুষের অর্থ। কংগ্রেস হিসাবে অনেকেই রামের প্রতি যাদের আস্থা বিশ্বাস, অনেকেই হয়তো দান করছে। তার মানে এই প্রসঙ্গে রাম মন্দির আর কারোর প্রশ্ন আছে? আরেকটা বিষয় যে রাম মন্দিরের টাকা যদি লাগে, তাহলে দেশের যে অন্যান্য মন্দির বা প্রতিষ্ঠান যেগুলি আর্থিক হিসাব সাধারণত মানে পাবলিক করা হয়, জনগণ না হয়, এই বিষয়গুলি এগুলো আগে হতো। মন্দির নিয়ে মন্দিরের টাকা লুটপাট করা ঘটনা কোন সরকারের আমলে এর আগে উদাহরণ দেখাতে পারবেন না। যবে থেকে বিজেপি এসছে কোন জায়গা বাদ যায় না, এখন মন্দিরও বাদ যায় না, কোন জায়গা বাদ যায় না। এটা তো হিন্দু ধর্মের প্রতীক হিসেবে নিজেকে উত্থাপন করতে চায়, দেখাতে চায়। এ দেখা বললে অন্যতাবাদীদের মন্দিরও বাদ যায় না। উনি আগে করুন। আচ্ছা, আপনার কাছে এই প্রসঙ্গের বাইরে যে প্রশ্নটা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার এই প্রশ্নটা, আগামীকাল 24 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে কেন্দ্র করে ডক্টরস ডে পালন করা হবে।
এই নিয়েই নানান অনুষ্ঠান হবে। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জিবি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চিকিৎসা বন্ধের কারণে রোগীদের যে দুর্ভোগ, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, দুটো আসপেক্ট। আমি আগেই বলেছিলাম, যখন ক্যাবিনেটের সিদ্ধান্তটা গৃহীত হয়, তারপর কিছু সাংবাদিক বন্ধুরা গিয়ে যখন আমার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন, আমি আমার রিয়েকশন দিয়েছিলাম। ডাক্তারের প্র্যাকটিস বন্ধ করে রোগীর পরিষেবা বৃদ্ধি করা হবে। হাউ ইজ ইট রিলেটেড? ক্যাবিনেট মেমোর মধ্যে যা উল্লেখ করা, টু ডেভেলপ, কি বলেছেন, যে পরিষেবা উন্নত করার জন্য এই ডাক্তারবাবুদের প্র্যাকটিস আমরা বন্ধ করে দিচ্ছি। হাউ ইজ ইট রিলেটেড? আপনি আমাকে বলুন না। কি করতে পারত? যে ডিউরিং অফিস আওয়ার্স, ডিউরিং ডিউটি আওয়ার্স, stern action will be taken against those যারা প্রাইভেট প্র্যাকটিস করেন। প্রাইভেট অফিসিয়াল ডিউটির বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করলে অসুবিধাটা কোন জায়গায়? যিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো একটা সময় যখন টিএমসি তে ছিলেন, উনি তো প্রাইভেট প্র্যাকটিস করতেন। তখন কি রোগী এফেক্টেড হতো? উনি যখন অফ ডিউটিতে যখন প্র্যাকটিস করতেন, রোগীর কি হ্যাম্পার হতো? হাউ ইজ ইট রিলেটেড? ইউ টেল মি, এক্সপ্লেন মি। আমি তখনও বলেছিলাম, এই জিনিসগুলো না করে পরিষেবাটা জিবি হাসপাতালে কিভাবে ইনক্রিজ করা যায়। লজ্জা হয় না? খবরের কাগজে আমি দেখেছি, জুন মাসে পেশেন্ট ভর্তি সোনোগ্রাফি আইসিইউতে, সোনোগ্রাফি করবে, ডেট দেওয়া হচ্ছে আগস্ট মাসে। পেশেন্ট কোথায়? আইসিইউ। খবরের কাগজে আমি নিজে দেখেছি, আমার এটা ঘটনা। খবরের কাগজ বানিয়ে ঘটনা বলেনি। জুন মাসে, এই মাসে তো জুন মাসের কোনো একটা মিডল জুন, পেশেন্ট আইসিইউতে ভর্তি, ওকে সোনোগ্রাফি করতে হবে। সোনোগ্রাফির ডেট দিয়েছে কবে? অগস্টে। মানে জাস্ট থিঙ্ক অফ, মানে পরিষেবার কি বহর চিন্তা করুন আপনি জিবি হাসপাতাল। ক্যান্সার হাসপাতালে বলেছিলাম, যদি আমার পরে বক্তব্যের পরে ডাইরেক্টর হেলথ সার্ভিস ক্যান্সার হাসপাতাল ভিজিট করে এসছেন, কি বলেছিলাম? ক্যান্সার রেডিয়েশন মেশিন বন্ধ, নষ্ট গত 3-4 মাস ধরে। কি বলেছিলাম? পেট সিটি স্ক্যান নষ্ট 3-4 মাস ধরে। ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের মেমোগ্রাফি মেশিন 1 বছরের অধিক ধরে নষ্ট পড়ে আছে। এখন আমি যদি বলি ইট ইজ অ্যান ইভিল ডিজাইন, মানে এখান থেকে আইএলএস কি অন্যান্য প্রতিষ্ঠানে কিংবা বহিরাজ্যে রোগী পাঠানোর চক্রান্ত একটা সেকশন জড়িত রয়েছে, বুঝবে নাকি কোনো ঘটনা? তো পরিষেবা, এটা হচ্ছে আরেকজন ডাক্তারবাবু বলেছি, সুপার স্পেশালিস্ট ডক্টর, ওনার জন্য আলাদা একটা নোটিশ বের করেছেন যে সপ্তাহে 4 দিন উনি জিবি হাসপাতালে দেখবেন, বাকি 3 দিন ওই সাইন্স সিটির লগে কোনো একটা জায়গায় একটা হাসপাতাল খোলা হচ্ছে। ওনার সঙ্গে এবং যে কোনো একজন প্রভাবশালী মন্ত্রীর রিলেটিভ এর সাথে জড়িত, খুঁজে বের করুন কারা করছে এটা। ওকে 4 দিন ডিউটি আসলে হবে, সুপার স্পেশালিস্ট ডক্টর। প্রবলেমটা কি হচ্ছে? মানুষের সাংঘাতিক প্রবলেম হচ্ছে। ডু ইউ থিঙ্ক আজকে এখনই যান, গিয়ে দেখুন জীব অবস্থাটা কি। শ্বাস ফেলার জায়গা নেই আউটডোরের মধ্যে, প্রত্যেকটা আউটডোরের মধ্যে রোগীর ভিড়। একটা ওপিডির মধ্যে যদি একটা ডক্টর একটা লিমিট থাকে, এত রোগের চাপ, সাবে উই আর নট মেশিন, উই আর হিউম্যান বিং, ডক্টরস টু আর হিউম্যান বিং। আর এইমসের কথা উল্লেখ করেছে, এইমসের যে পরিকাঠামো, যে সুযোগ সুবিধা ডাক্তারবাবুদের দেয়, সেটা কি আপনারা দিচ্ছেন? তাহলে
আমি জানি না কি নোটিফিকেশন কি বের করবো, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, নোটিফিকেশন এখনো বেরোয়নি। নোটিফিকেশন বেরোনোর আগে কিন্তু ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, এখনো নোটিফিকেশন বেরোয়নি। পুষলে পুষে বলে যাওগা, এটা কোন সেন্সিবল সরকারের বক্তব্য হতে পারে? কোন সরকারের বক্তব্য হতে পারে? কারা যাইব গা? ফ্যাকাল্টি যাইব গা, টিচার যাইব গা। তাহলে পড়াশোনাটা কই? এই যে এজেন্সিতে কে পড়াইবো? অন্য ডাক্তার আসে না এখানে। নর্থ ইস্টের স্টেট গুলো মাঝখানে ইনিশিয়াল স্টেজ ওই ভিজিটে যখন আসতো তখন ভাড়াটে ডাক্তারদের আমরা হাজিরা রাখতাম। যাই হোক, উইথ প্যাসেজ অফ টাইম এখানে ফ্যাকাল্টি আমরা পেয়েছি, এখন তাদেরকে বলছে আমরা চলে যান। বহু জায়গায় 70 বছর করে দিয়েছে এজ লিমিট, আপার এজ লিমিট ফর দ্য মেডিকেল কলেজ ইনস্টিটিউশন ফর রিটায়ারমেন্ট। আমাদের এখানে তো সেটা হয়নি। এখন যারা অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, এবং দেখবেন নোটিফিকেশন যদি চেঞ্জ না হয় কিংবা এইটা যদি উইথড্র না হয়, প্রচুর ডক্টর মাস রেজিগনেশনের দিকে যাবে। ইটস ইনসাল্ট টু দ্য ডক্টরস। আসল কথা কি, মানুষ তো বুঝে না। সরকার কইছে পরিষেবা বৃদ্ধি করব, ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, তার মানে ডাক্তারের হাত জীবের মধ্যে থাকবো 8 ঘন্টার বেশি কোনটা হাউ উইল ফোর্স? তো তুমি 8 ঘন্টা করে 8 থেকে 24 তুমি 8 ঘন্টা করে রোস্টার মেনটেন করো না। মেক অ্যাভেলেবল ডক্টরস ইন দ্য হসপিটাল। ওয়াই ইট উইল বি রান বাই দ্য ইন্টার্নস? সন্ধ্যার পর কেন শুধু ইন্টার্নের দ্বারা এই হাসপাতাল প্রধান যে রেফারেল হসপিটাল ওটা চলবে? সেটা এনশিওর করো, উইল সাপোর্ট ইউ। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে মানুষের বোকা বানানোর জন্য যে আমার পরিষেবা বৃদ্ধি হবে, যার হাসপাতালে গিয়ে ডাক্তার জিজ্ঞেস করুন যে আইসিইউ কিংবা ওই যে রেড জোন ট্রমার মধ্যে যে মনিটর গুলো আছে কারেক্ট রিডিং দেয় কিনা। ইউ আর দ্য ডক্টরস, সবগুলো অকে যোগ করে রয়েছে, ফুল রিডিং দিচ্ছে, আসল জায়গায় নাম আসল জায়গায় নেই। ওভার ক্রাউডিং কিভাবে কমানো যায়? ওয়াই ডিস্ট্রিক্ট হসপিটালস আর রেফারিং পেশেন্টস, যেটা আমরা ওখানে করতে পারি, মনিটর কোনো নেই, কোনো মনিটরিং নেই, আসল জায়গায় নেই। আমি বলবো সরকারকে, আবার আমনিস্টি রিকোয়েস্ট করব, ভুল হতেই পারে। আর যে সরকার শুধু অফিসার দ্বারা গাইডেড হয়, 1 or 2 officers are responsible to finish the government. এই বেআইনি ক্যাবিনেট সিদ্ধান্ত সেটা প্রত্যাহার করুন। ডোন্ট এভার ডেয়ার টু ব্রিং ইন দিস নোটিফিকেশন। এই সাহস দেখায়, বেড়াগিরি দেখায় নোটিফিকেশন লাইন নেন না। ইউ আর হেডিং ফর মাস রেজিগনেশন অফ দ্য ডক্টরস হুইচ উইল হ্যাম্পার দ্য, আমাদের কি, আমরা উই আর কনসার্ন ফর দ্য পিপল। পিপলের স্বার্থ হ্যাম্পার হবে, স্টুডেন্টদের স্বার্থ হ্যাম্পার হবে। দ্যাট ইজ ওয়াই উই আর রেজিং আওয়ার ভয়েস, বিকজ দিস পার্টি ইজ প্রো পিপল, অলওয়েজ থিঙ্ক অফ দ্য পিপল। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। Any other question? The notification has not yet been made. It will be an illegal in the sense. It will not be judicial. I won't say. Let me withdraw the term illegal. It will be a non-judicious decision, which will lead to mass resignation of the doctors. But complete. একটা জিনিস আমি একটা কথা বলি, যা ঘটনা ঘটছে, যে কমপ্লিট ললেসনেস। আমি যখন এই কথাগুলো প্রদেশ কংগ্রেস যখন এই কথাগুলো বলবে, প্রেস রিলিজও কিছুদিন আগে দিয়েছিলেন, তখন ডিজিপিকে বলানো হবে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে দেখো ওই স্ট্যাটিস্টিক অনুসারে এখন আমাদের এই ভালো, কিন্তু ঘটনা সেটা না। ঘটনা pitiable state of affairs
পুলিশ, আই ফিল পিটি ফর দ্য পুলিশ। একটা ছেলে, মেলাঘরের একটা ছেলে, সে দুর্নীতির এগেনস্টে লড়াই করতে গিয়ে আজকে জেলে। আর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই রাম মন্দির থেকে শুরু করে সব জায়গায় অবাধ বিস্তার, দে আর টেকিং ল ইন দেয়ার ওন হ্যান্ড। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কি তার উর্দির জাস্টিফাই করতে পারছে? আমি যখন সেদিন মেলাঘরে আমি কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, মেলাঘর যখন গিয়ে যখন উচ্চ পদাধিকারী এক পুলিশ অফিসারকে বলো, স্যার আমরাও জানি স্যার, বুঝতে তো পারছেন, আই ফিল পিটি ফর দ্যাম। সেম কমপ্লিট অরাজকতা। ওই সোনামুড়ার একটা 14 বছরের একটা নাবালিকা মেয়েকে এক দোকানে ধর্ষণ করেন। She is pregnant, she is carrying. ছেড়ে দাও। দিল্লি ত্রিপুরা থেকে আমাদের কাছে ফোন আসে, ওই যে নয়ডা না কোন জায়গায় যে একটা আমাদের একটা মেয়েকে খুব বাজে, খুব বিশ্রী অবস্থায় ইয়ে করা হয়েছিল। গভর্নমেন্ট has given only 20,000। সে টাকা খোঁজে, বাবু আমরা কিছু টাকা দাও না আমার মেয়ের চিকিৎসার লিগে। আর কি কয়, সরকার সব চিকিৎসা বহন করবে। প্রত্যেকের শিরোনাম, মানুষ মনে করছে বাহ আচ্ছা হইছে, সরকার তো আমার পাবলিক পিপল ওরিয়েন্টেড সরকার। মাত্র 20,000 টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা বিল। ইয়েস, গুরগাঁও না নয়ডা কোন জায়গায় জানি। তো এইটা হচ্ছে কমপ্লিট অরাজকতা, কমপ্লিট ললেসনেস। আর এটা এটা স্বাভাবিক। কইলে তো কইব তাই না, কেনা কইন না আমি আমার হাতে কটা দপ্তর থাকবো না থাকবো, হিউম্যানলি পসিবল। আমি 14 মাস মন্ত্রী আসলাম, 4টা দপ্তর আছিল, আমি হিমশিম খাইতাম। একটা 1টা 2টা 2.5টা 3টা পাব। আমি মানুষ বিপদ, মানে মানুষ রুগী, আমি কাছে ফার্স্ট আমার মানুষের লিগে ইয়ে করতে থাকবো। আর ওনার কাছে আমি জানি না 22-23টা দপ্তর তো বেশি আছে। হাউ ইজ ইট পসিবল? এডুকেশন শেষ কি, মনিটরি তারা এডুকেশন, স্কুল এডুকেশন, পিডব্লিউডি কেন কেন কেন, ওয়াই? You want to prove others are inefficient? You want to prove that you are the only efficient, that is why you have kept this department? No. The fact of the matter is, দেখবেন অন্যান্য প্রদেশের মুখ্যমন্ত্রীদেরও দেখবেন, ওই যে साल भर कोटा फुलफिल करना है, दिल्ली तक लूट के पैसा वहां भेजना है, वही तो हो रहा है सब जगह पे। ये लूट का एक नमूना है कि एक जन के पास इतना डिपार्टमेंट है, क्योंकि हमको लूट के, राज्य को लूट के केंद्र को भेजना है, यही तो हकीकत है। মানে কষ্ট হয় আর কি আমার, মানে বলতে কি 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 করবো কর না। এখন বিজেপি যারা করো রে ভাই, একটু বুঝার চেষ্টা করো, একটু বুঝো। ইউ আর নট, উই ডোন্ট হেট ইউ, যারা বিজেপি করেন আপনাদের ঘৃণা করি না আমরা, বাট ডোন্ট বি অ্যান আন্ধাপাত। প্রোটেস্ট wherever it is necessary. Tripura ease of doing business with the select committee next week 10 June গেল। সিলেক্ট কমিটিতে যেখানে আলোচনার বিষয়, এই জায়গায় অডিটের চাই করেছে, পারাপার করে ডেট ডাইভারশন একটা মানে খুব ইজি করে দেওয়া। Actually, এই প্রশ্নটা এখন না করলে ভালো, কারণ হোয়াট এভার ডিসকাশন টেক্স প্লেস ইন দ্য সিলেক্ট কমিটি, আই এম নট সাপোজ টু স্পেল আউট বিফোর দ্য প্রেস। Only after the completion report আমার যদি হয়, আমাদের ডিসেন্ট নোট থাকবে, প্রয়োজন হলে let us discuss. I am not supposed to spell out whatever is going on within the select committee, মানে এথিক্স এর বাইরে। কাজে এটা আমি দুঃখিত আপনার এই প্রশ্নটা। না আমি যেটা, যে অর্ডিন্যান্স একটা ছিল, তারপর অর্ডিন্যান্স পরে বিল আনা হয়েছে, বিলটা আলোচনার পর সিলেক্ট কমিটি, আবার দেখলাম কি সিলেক্ট কমিটি পাঠানোর পর আবার একটা সেম অর্ডিন্যান্স আনা হয়েছে। তো কি বলবো, এটা
মানে হাঙ্গা বইয়া গেলে আমার তো কেউ একটা ফেভার করতে হইব, আমি হাঙ্গা বইয়ে রইছি, ওনা আমার তো ইহাতে বাইরে তুই মিলে আমি একটা আনছি। একটা প্রশ্ন ছিল, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ঘটনাটা মনীষা দাস মারা গেছে, সেই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটা ব্যবস্থা করার জন্য 15 দিনের সময়সীমা দিয়েছিল, শুধু 15 দিন হয়ে গেছে। আর যে এরকম বহু ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা যায়, সেগুলো রিপোর্ট আসে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ইট উইল ইভলভ, আমি জানি না, আপনি কারেক্টলি বলেছেন। সঠিক তদন্ত হলে আমাদের তদন্তর উপর আস্থা রয়েছে। সঠিকভাবে যদি তদন্ত করে কি বেরিয়ে আসে এটার অপেক্ষায় আমরা থাকব। কিন্তু এর আগে আপনি যে বলেছেন ম্যাজিস্ট্রিয়াল তদন্ত, ইট ইজ অ্যান আইওয়াশ, ইট ইজ কমপ্লিটলি অ্যান আইওয়াশ। এর বাইরে আমি কিছু বেশি বলতে চাইবো না। তবে সঠিকভাবে তদন্ত হলে, তদন্ত যদি if it is a suicide, fine. If it is a murder, then criminal should be booked. এটুকুই আমি বলবো, সঠিক তদন্ত হলে হওয়া দরকার। এবং যদি এটা আনন্যাচারাল ডেথ, অবশ্যই এটাকে সুসাইড না মার্ডার দুই রকম ক্লেম আসছে, সঠিক তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসবে। আমরা সঠিক তদন্ত চাই। Let us wait for some time. Thank you, my dear friends. Thank you. ধন্যবাদ সবাইকে।